হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা আছো অনেক ভালো। আর ভালো তোমাদের থাকতেই হবে, কারণ তোমরা আমার ফ্যামিলির সদস্য। তো বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি আমি এনেছি সেই ভিডিওটি হলো শুধু একবার বলো ভালোবাসি চতুর্থ পর্ব। তো বন্ধুরা, এই গল্পেরও আগে আমি 3টি পর্ব আপলোড করেছি। তোমাদের মধ্যে যারা আগের 3টি গল্প দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে দেখতে পারো, অথবা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে শুরু করছি আজকের এই ভিডিওটি। গাড়িতে বসে আছি, পাশে বসে আছেন ওই লোকটি, অর্থাৎ মামু। উদ্দেশ্য আমাদের বাসা। আমাদের বাসায় কি এমন আছে যার জন্য উনি ইম্পর্ট্যান্ট একটা মিটিং ক্যান্সেল করে দিলেন? সেটা আমার বোধগম্য হচ্ছে না। ওনার ব্যবহারগুলো আমার কাছে বেশ অদ্ভুত ঠেকছে, কিন্তু কেন জানি না খারাপ লাগছে না। উনি এক হাতে আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছেন, যেন ছাড়লেই হারিয়ে যাব। আমার অস্বস্তি লাগার কথা, এমন একটা পরিস্থিতিতে যে কোনো মেয়েরই অস্বস্তি লাগবে বলে আমার ধারণা। 19 বছরের কোনো যুবতীকে কোনো অপরিচিত ভদ্রলোক জড়িয়ে ধরে বসে আছেন, তা নিঃসন্দেহে অস্বস্তিকর। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমার অস্বস্তি লাগছে না। আমার কাছে মনে হচ্ছে এটাই স্বাভাবিক। ওনার জড়িয়ে ধরার মধ্যে অন্যরকম একটা স্নেহ খুঁজে পাচ্ছি, যেমনটা বাবার ছোঁয়ায় পাই। কিছুক্ষণ পর উনি নড়ে চড়ে বলে উঠলেন, রোদমা, তোকে তুই করে বলছি বলে তুই কি রাগ করছিস? আমার রাগ করার উচিত হলেও কেন জানি না এই মুহূর্তে রাগটা লাগছে না। আপনি আমায় তুই করেই বলতে পারেন। আপনি কি রে, তুমি করে বল, নয়তো কেমন পর পর লাগে। তুই জানিস না তুই আমার জন্য কতটা ইম্পর্ট্যান্ট? আমি মামুর মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম। ওনার চোখ দুটো বলছে উনি সত্যি বলছেন, কিন্তু এই অল্প সময়ে কেউ কারো কাছে এতটা ইম্পর্ট্যান্ট হয়ে যেতে পারে নাকি? আজব তো। উনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে পকেট থেকে ওয়ালেটটা বের করে তার থেকে একটা পুরনো ফটো বের করে আমার সামনে ধরলেন। আমি ফটোটা হাতে নিয়ে একটু খেয়াল করে দেখেই অবাক হলাম। ও মা, এটা আমি! কিন্তু আমি বুঝতে পারছি এটা আমি না। মেয়েটার চেহারাটা ঠিক আমার মতো, কিন্তু স্টাইল আর ড্রেস আপ দেখে বোঝা যাচ্ছে ওটা আমি নই। অনেক বছর পুরনো একটা ছবি। আমি অবাক চোখে মামুর দিকে তাকাতেই উনি বলে উঠলেন, বুঝলি না তো, ওটা তোর মা। তোর বয়সে ঠিক তোর মতোই ছিল। এটা যখন প্রথম দিন কলেজ ভর্তি করে দেই সেদিনকার ছবি, পাশেরটা তোর বাবা। তুমি আমার বাবাকে চেনো? হ্যাঁ চিনি, আমার বন্ধু ছিল ও। পরীকে ভালোবাসতো। তোর মা আর বাবা লাভ ম্যারেজ হয়, জানিস তো? বাবা অরবির বিয়েটা অন্য জায়গায় ঠিক করে ফেলে। রাজীব তখন মাস্টার কোর্স করছে, আর অরবি অনার্স ফার্স্ট ইয়ার। বেকার ছেলের কাছে মেয়ের বিয়ে দিবে না বাবা। এদিকে ওরই মুখ কালো করে বসে আছে। আর যাই হোক, আমি ওর মুখ ভার দেখতে পারতাম না কখনো। ওর চোখের এক ফোঁটা জল আমার আত্মাটা ফেটে যেত। মা ছাড়া বোনটাকে ছোট্ট থেকে বুকে আগলা করে রেখেছিলাম। এদিকে বন্ধুও আমার মর্মর অবস্থা। আমার বোনকে না পেলে সে দেবদাস হবে বলে ডিসিশন নিয়েছে, নয়তো হবে চিরকুমার। শেষমেশ বিয়ের দিন বরের গাড়ি রাস্তায় আসতে কয়েকজন বন্ধু মিলে তাকে বেদরম পেটালাম। আমিও বেশ ব্যথা পেয়েছিলাম, কিন্তু তার তোয়াক্কা করিনি। আমার উদ্দেশ্য ছিল বিয়েটা লোক সম্মুখ কিছুটা সিন ক্রিয়েট করে ভেঙে দেওয়া। তখন বাবার কাছে অন্য কোনো অপশন থাকবে না। মান সম্মান বাঁচাতে মেয়েকে যে কোনো ছেলের হাতে তুলে দিতে প্রস্তুত থাকবেন। আর প্ল্যানটা কাজেও লেগে গেল। তোর বাবার সাথে বিয়েটা সেদিন হয়ে গেল। আমি জানতাম এত কিছুর পর বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিবেন। মানসিকভাবে আমি প্রস্তুতি নিয়েই রেখেছিলাম। বাবা বলেছিল আমি নাকি আমার বোনের সুখ চাই না। আমার জন্য আমার বোনটা নদীতে ভেসে গেল। সেদিন যদি বাবাকে বুকের শান্তিটা দেখতে পারতাম। বিয়ের আগের দিন বোনটা আমার কান্নামাখা চোখ বলেছিল ভাইয়া। তাতে বুঝেছিলাম ওর কি চাই। বোনের সুখের কাছে আমার এসব ত্যাগ বড্ড ছোট্ট। কিন্তু আমার পিচ্চি বোনটাকে তা বুঝতে পারিনি আমি।
বাড়ির গেটে পা রাখতে ভাইয়া বলে চেঁচিয়ে উঠেছিল সে। পিছনে তাকিয়ে দেখি জ্ঞান হারিয়েছে, আর রাজীব ওকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে রেখেছে। রাজীবের চোখেও জল ছিল কৃতজ্ঞতার, আর আমার চোখে ছিল শান্তি। বাবার মধ্যে যে চিন্তা বাসা বেঁধেছিল তা আমার মাঝে ছিল না। আমার বিশ্বাস ছিল রাজীব পরীকে নিজের সবটা দিয়ে ভালো রাখবে। সে বিশ্বাসের উপর ভিত্তি করেই চলে আসি। আজ 28 বছর কেটে গেছে, ভাবতেই অবাক লাগে। ও মাই গড, তার মানে তুমি সত্যি সত্যি আমার মামু? এটা তো পুরো সিনেমার কাহিনী হয়ে গেল। এজন্যই হয়তো বাবা মার ম্যারেজ ডে কখনো সেলিব্রেট করা হয় না। এই দিনটাতে মার রুমের দরজা বন্ধ থাকে, বাবারও প্রবেশ অধিকার থাকে না সেই দিন। আমি খুবই এক্সাইটেড মামু। মা কত বড় সারপ্রাইজ পাবে ভাবতে পারছো? এখন না আমার ওই সাদা বিলাইটাকে ধরে একটা টাইট কিস করে দিতে ইচ্ছে করছে। আমার কথায় মামু ভুরু কুচকে বলে উঠল, সাদা বিলাই, এটা কি তোর পালিত বিড়াল? মামুর কথায় আমি হু হা করে হেসে উঠলাম। মামু তৃপ্তি মাখা চোখে তাকিয়ে আছে। আমি কোনো রকম হাসি থামিয়ে বললাম, না গো মামু, ওটা কোনো বিড়াল নয়, মানুষ, আমাদের ভার্সিটির বড় ভাইয়া। ওনার সাথে একটু ওলটপালট কিছু হওয়ায় ক্লাস রেখেই চলে এসেছি, আর তাই তো তোমার সাথে দেখা। তাহলে ক্রেডিটটা তো ওনাকেই দেওয়া উচিত, তাই না? তা ঠিক, কিন্তু তুই তাকে সাদা বিলাই ডাকার কারণ কি? চোখে মুখে কি একটাই বিলাই বিলাই ভাব আছে নাকি? মামুর কথায় আবারও হেসে উঠলাম আমি। এখন কেন জানি না মনে হচ্ছে মামু আমার বেস্ট ফ্রেন্ড হতে বেশি দেরি হবে না। হাসিটা ঠোঁটে ঝুলিয়েই বলে উঠলাম, ছেলেটা বেশ কিউট, বলতে গেলে একদম স্ট্রবেরি আইসক্রিমের মতো। ছেলেটা আমার থেকেও দ্বিগুণ ফর্সা, আর সাদা বিড়ালগুলো কত কিউট হয়। সেও যেহেতু কিউট আর সাদা, তাই নাম দিয়েছি সাদা বিলাই। লজিকটা বুঝলে মামু? এবার বুঝলাম। ওই ছেলের প্রেমে পড়েছিস নাকি? মামু কি যে বলো না। আচ্ছা আগে বলো তো, তখন তুমি ওভাবে আমার দিকে তাকিয়েছিলে কেন যখন আমি হাসছিলাম? তুই ঠিক তোর মার মতো, তাই তোর সব কিছুর মাঝে আমি ওরিকে খুঁজে পাই। কতদিন ওকে দেখি নাই, তাই দেখছিলাম, মন ভরে দেখছিলাম। 2 ঘন্টা যাবৎ বাসায় এসেছি। এই 2 ঘন্টায় মা 2 বার সেন্স হারিয়েছে। দরজা খুলে মামুকে দেখেই একবার সেন্সলেস হয়েছে, তো একবার মামুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে। এখনো মা মামুর বুকে গুটিসুটি মেরে চুপটি করে বসে আছে, আর মামুও কি সুন্দর 2 হাতে আগলে রেখেছে মাকে, যেন পিচ্চি একটা বাচ্চা ভয় পেয়েছে, আর তার ভাই তাকে বুকে জড়িয়ে সেই ভয় থেকে আগলে রেখেছে। মাকে এই মুহূর্তে কি কিউটই না লাগছে। ইস, আমার মা এত কিউট। সবাই খাবার খাচ্ছিলাম, মামু আজ মাকে খাইয়ে দিচ্ছে। আগে নাকি রোজ মামুই খাইয়ে দিত মাকে। মা হঠাৎই বলে উঠল, ভাইয়া, তুমি অনেক কিছু মিস করে ফেলছো। তোমার বোনের বড় হওয়াটা মিস করেছো, ওকে মা হতে দেখতে মিস করেছো, তোমার পিচ্ছি বোন থেকে সংসারী হতে দেখাটা মিস করেছো। মামু আম্মুর কথায় মুচকি হেসে বলে উঠলেন, তা করেছি, কিন্তু সেসব পুষিয়ে নিতে পারবো বলে তেমন আফসোস হচ্ছে না। মানে? ওই তো দেখ আমার ছোট্ট ওরি, ওখানেই বসে আছে। ওকে বড় হতে দেখবো এবার। তোরা যা যা মিস করেছিস সব কিছুই রোদকে দেখিয়ে পুষিয়ে নিব। ওই যে ঠিক তোর মতো হয়েছে, তা কি তুই জানিস? একদম কিভাবে সম্ভব? আমার থেকেও মিষ্টি হয়েছে ভাইয়া। তা ঠিক। রোদ মা, এদিকে আয়, আমি তোকে খাইয়ে দিচ্ছি। আর শোন, আমি যখন এখানে আসব তখন তোকে খাইয়ে দিব। মামু, আমি কি দোষ করেছি? কিছু দোষ করেনি। তোমরা কিন্তু রোদের যে আমার চোখের তারা, সেটা আমি তোমাদের সান্ত্বনা দিতে গিয়েও অস্বীকার করতে পারবো না। আমার বোনকে যা দিতে পারিনি সব এনে দিব ওকে। আমি
আমি খাচ্ছি আর ভাবছি, বাহ, মার মতো হওয়ার কত সুবিধা। ক্যান্টিনে বসে বাইরের দিকে উকিঝুঁকি দিচ্ছি, আসলে শুভ্র ভাইয়াকে খুঁজছি। ওনার ওই চুমু যে আমার জন্য লাকি চার্ম, আগে জানলে প্রতিদিনই একটা করে চুমু খেয়ে যেতাম। ছি ছি, নির্লজ্জের মতো কী সব ভাবছি। তবে হ্যাঁ, ওনাকে একটা কিউট থ্যাঙ্কস তো দেওয়াই যায়, হাজার হলেও ওনার জন্যই মামুকে পেলাম। কিছুক্ষণ পর খেয়াল করলাম চিত্রা আমার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে। ওর দিকে আর চোখে তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে স্ট্রেট হয়ে বসে বলে উঠলাম, এভাবে তাকিয়ে আছিস কেন? আগে তুই বল যে তুই এভাবে ওকে চোখে মারছিস কেন? তোর কি পেট খারাপ হয়েছে? ওয়াশরুমে যাবি নাকি কাউকে খুঁজছিস? কোনটা? আরে কাকে খুঁজবো, ভার্সিটি দেখছিলাম। দোস্ত, তুই কখনো চুমু থেরাপির কথা শুনেছিস? যে চুমু পেলেই সব ম্যাজিকের মতো হয়ে যায়। পাগল হয়ে গেছিস তুই? এসব কি আজে বাজে বকছিস? এমন কোনো থেরাপি হয় না। তাহলে সব ছেলেরা চুমু থেরাপিস্টই হতো আর সুন্দর সুন্দর মেয়েদের ধরে চুমু দিয়ে দিত। চিত্রার কথার মাঝপথেই শুভ্র ভাইয়াকে দেখতে পেলাম। ব্রাউন কালার একটা শার্ট, ব্লু জিন্স, ডান হাতে ঘড়ি, বাম হাতে সিল্ক স্ট্রেট চুলগুলো ঠিক করতে করতে মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন। আশেপাশে ওনার হারামি বন্ধুগুলোকে দেখতে না পেয়ে বেশ খুশি হলাম। চিত্রাকে রেখেই ক্যান্টিন থেকে দৌড়ে বেরিয়ে গেলাম। চিত্রা যে হা করে আমার দিকেই তাকিয়ে আছে তা আমি ওর দিকে না তাকিয়েই বুঝতে পারছি। ও হা করে থাকুক বা হা করে উল্টে পড়ে যাক, তাতে আপাতত আমার কোনো মাথা ব্যথা নেই। এই মুহূর্তে আমার একমাত্র মাথা ব্যথা হলো শুভ্র ভাইয়া। দৌড়ে হাঁপাতে হাঁপাতে ওনার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়ালাম। হঠাৎ হুট করে এভাবে ওনার সামনে দাঁড়ানোতে উনি বেশ হকচকিয়ে গেলেন বলেই মনে হলো। অবাক চোখে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকেই বলে উঠলেন, আর ইউ ওকে? ইয়া। দেখে তো মনে হচ্ছে না, তুমি এমনভাবে হাঁপাচ্ছ দেখে মনে হচ্ছে কোনো কুকুর তোমাকে তাড়া করেছিল, তাই এই হাঁপাচ্ছ। তো বলো, হাঁপাচ্ছ কেন? আপনার জন্য। আমার জন্য মানে? না, মানে কি বলবো ঠিক বুঝতে পারছিলাম না। হঠাৎ করেই বলে উঠলাম, আপনার চুমুতে যে ম্যাজিক্যাল পাওয়ার আছে তা জানেন? কথাটা বলেই মুখ চেপে ধরলাম। ছি ছি, কি বলে ফেললাম। উনি হতভম্ব হয়ে বলে উঠলেন, সরি।